Superman. Superman! Spider-Man. Spider-Man! শুভেচ্ছা 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 এবং শুভ অসময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন। আজকের যে আলোচনা বা যে আলোচনা করতে এই মুহূর্তে আমার মনোবৃত্তির স্তর মাত্র 5 মিনিট আগে পরিবর্তিত হয়েছে এবং 5 মিনিটের মধ্যেই আলোচনা শুরু করব বলে এই মুহূর্তে হাজির হয়ে গিয়েছি, নন স্ক্রিপ্টেড। কিন্তু তারপরেও যে কথাগুলো আমি আজকে বলবো বা বলতে চাই সেখান থেকে হয়তো যারা শুনছেন তাদের এক ধরনের উপলব্ধির নতুন যাত্রা শুরু হতে পারে। প্রথমেই এই মুহূর্তে যে কজন শুনছেন তাদেরকে আমি নিশ্চিতভাবে একটি তথ্য বলে দিতে চাই, যতজন এই মুহূর্তে আপনারা শুনছেন তার মধ্যে 99% মানুষ, তা আপনি পুরুষ হন, তা আপনি নারী হন, তা আপনি তৃতীয় লিঙ্গের কেউ হন, তা আপনি সমকামী হন, যাই হন না কেন, যৌনতা বিষয়ে যখন উভয় প্রাণীকে পাশাপাশি আসতে হয়, একজন পুরুষ একজন নারীর কাছে আসে, একজন নারী একজন পুরুষের কাছে আসে, অথবা একজন নারী আরেকজন নারীর কাছে যায়, অথবা একজন পুরুষ একজন পুরুষের কাছে যায়, যেভাবেই যৌনতার সম্পর্ক তৈরি হোক না কেন, সেই বিষয়ে আপনাদের ধারণা সত্যিকার অর্থে প্রচণ্ড পরিমাণে দরিদ্রতার পর্যায়ে আছে। এবং এই দরিদ্রতার পর্যায়ে থাকার মূল কারণ হচ্ছে ভুল তথ্য থেকে প্রভাবিত হওয়া। এবং এই ভুল তথ্য, ভুল জানায় প্রভাবিত হওয়ার পেছনে দায়ী হচ্ছে আপনার পরিবার, দায়ী হচ্ছে আপনার দেশের সমাজ শৃঙ্খলা, দায়ী হচ্ছে যে ধর্মমতের বাতাবরণ থেকে আপনি উঠে এসেছেন, সেই ধর্মমতের বাতাবরণ যা আপনাকে সবসময়ই ভুল শিক্ষা দিয়েছে। যদি এই আলোচনাটি হয়, যেটি বাংলাদেশের একটি গবেষণা থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের স্কুলগুলোতে, মানে ক্লাস 10 পড়ুয়া পর্যন্ত স্কুল, কারণ আমাদের বাংলাদেশে 12কে স্কুল ফাইনাল বলা হয় না, ক্লাস 10কে স্কুল ফাইনাল বলা হয়, 11 এবং 12কে বলা হয় কলেজের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ভারতবর্ষে অবশ্য তা না, উন্নত বিশ্বে স্কুল ফাইনাল হয় 12-এ, আমাদের দেশে হয় ক্লাস 10-এ। বাংলাদেশের স্কুলগুলোতে 77%
ছাত্রছাত্রীরা পর্নোগ্রাফি দেখে থাকে। এটি হচ্ছে গবেষণা। যদি ৭৭% ছাত্রছাত্রী গবেষণা পর্যায়ে চলে আসে, তাহলে এই মূল সংখ্যাটি অবশ্যই আরো আরো অনেক বেশি। যদি আমার কথা আপনি বলেন, তাহলে আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে এই দেখার সংখ্যা কমপক্ষে ৯৫ ভাগ অথবা ৯০ ভাগ ধরে রাখতে পারেন। কারণ স্বাভাবিক যে যৌন প্রবৃত্তি, সেই যৌন প্রবৃত্তির মধ্যে আপাত স্বাভাবিকের যে বৃত্ত, তার বাইরেও কিছু যৌন প্রবৃত্তি আছে, যাদের সংখ্যা হয়তো শতকরা ১০ ভাগ। তো সেই ১০ ভাগকেও যদি আমরা আলাদা করে রাখি, তবে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে ৯০% স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ক্লাস 10 পর্যন্ত যখন তারা স্কুল শেষ করে, তার মধ্যেই তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয় এবং পর্নোগ্রাফিতে দেখে থাকে। এই সংখ্যা হয়তো ছেলেদের মধ্যে বেশি, মেয়েদের মধ্যে কিছুটা কম। কেন ছেলেদের মধ্যে বেশি, কেন মেয়েদের মধ্যে কম, এর পেছনেও কিছু জীবগত, শরীরগত, বিবর্তনগত বা নারী পুরুষের যে আপাত ভিন্নতা, সেই ভিন্নতার মনস্তাত্ত্বিকতাগত পার্থক্য আছে। প্রথমে যে গানটি দিয়ে শুরু করেছিলাম, অনেকের কাছেই মনে হয়েছে এই গান কেন। আমি যখন প্রথম স্পাইডারম্যান মুভি দেখি, অনেক আগের কথা, স্কুলে বা তখন হয়তো টিভিতে দেখেছিলাম, আমার ঠিক মনে নাই কোথায় দেখেছিলাম, কিন্তু তারপরে যেটা মনে আছে যে স্পাইডারম্যান মুভি দেখার পরে বাইরে বেরিয়ে গিয়ে আমি হাত দিয়ে স্পাইডার ওয়েব ছাড়তাম। কিছুই বেরোতো না, জাস্ট পজিশন, তার মানে হচ্ছে যে আমি একটা টেবিল থেকে আরেকটা টেবিলে জাম্প করছি, তখন স্পাইডারম্যানের মতো মুভ করছি। অর্থাৎ ওই কার্টুনটি দেখে, ওই অ্যানিমেশনটি দেখে বা ওই মুভিটি দেখে আমি প্রভাবিত হয়েছি এবং সেইভাবে অ্যাক্ট করার চিন্তা আমি করছি। এবং সেই অ্যাক্ট করার চিন্তা করে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, ব্যথা ট্যাথা পেয়েছিলাম কিনা সেটি আমার মনে নেই। কিন্তু বক্তব্য তো এইটাই যে ওই স্পাইডারম্যান মুভি আমাকে প্রভাবিত করেছে এবং সেই প্রভাবটা হচ্ছে এমন যে আমি নিজে স্পাইডারম্যান সাজতে চেয়েছি এবং এই স্পাইডারম্যান সাজতে চেয়েছি, স্পাইডারম্যান অ্যাক্ট করতে চেয়েছি। কিন্তু যেহেতু আমার বিকাশটা ঘটেছে ধীরে ধীরে এবং বিকাশের সাথে সাথে আমার বুদ্ধিমত্তা বাড়তে শুরু করেছে, সবারই সেটি বাড়ে, যার কারণে প্রতিটি স্পাইডারম্যান হতে যাওয়া শিশু, প্রতিটি স্পাইডারম্যান হতে যাওয়া সাধারণ একটি বালক বা বালিকা, সে কিন্তু বৃদ্ধির সাথে সাথে স্পাইডারম্যান যে একটি কাল্পনিক চরিত্র, সেটি যে বাস্তবে হওয়া সম্ভব না, সেটি কিন্তু বুঝে ওঠে। যার কারণে সে স্পাইডারম্যানের অ্যাক্টিভিটিসটা কিন্তু কন্টিনিউ আর চালনা বা পরিচালনা করে না। কারণ এই যে প্রভাব, স্পাইডারম্যান দেখে যে প্রভাবিত হওয়া, সুপারম্যান দেখে যে প্রভাবিত হওয়া, এই প্রভাবটা শুধু থাকে মানুষের মস্তিষ্কের চিন্তাশীলতার এক ধরনের ইমাজিনেটিভ স্তরে, যেটিকে বাস্তবতার নিরিখে ব্যবহার করা যায় না বলে প্রতিটি মানুষ মনে করে। এখনো পর্যন্ত এই ৫৪ বছর বয়সে এসেও, ৫৫ ছুঁই ছুঁই করছে আমার, আমি কিন্তু এখনো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভক্ত। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভি, প্রতিটি মুভি আমি কতবার দেখেছি আমার মনে নাই, যদিও সেগুলো আমার কাছে মনে হয় টাইম পাস, কিন্তু আমি যখন ওই মুভি দেখতে শুরু করি তখন আমি মনে করি যে এগুলো সব বাস্তব চরিত্র। থ্যানোস একটা বাস্তব চরিত্র, স্পাইডারম্যান একটা বাস্তব চরিত্র, আয়রন ম্যান একটা বাস্তব চরিত্র, ব্ল্যাক উইডো একটা বাস্তব চরিত্র, এবং তাদের সাথে আমি রিলেট করছি, যারা আমার মস্তিষ্কের মধ্যে একদম হরমোনের স্ফুরণ ঘটায় এবং আমাকে সুখানুভূতি দেয়। কিন্তু যখন সেই মুভিটি দেখে আমি বাইরে বেরিয়ে আসি, সেই মুভির কোনো অ্যাক্ট কিন্তু আমি ওর ব্যক্তি জীবনে চর্চা করি না। হয়তো আপনিও করেন না যদি আপনি মানসিকভাবে রোগাগ্রস্ত না হন। কিন্তু যৌনতা, যেটি মানুষের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়, হয় তার শরীরবৃত্তীয় কাঠামোতে অথবা চিন্তাশীল কাঠামোতে, সেই যৌনতা যেহেতু তাকে নিয়মিত বৃদ্ধির দিকে নিয়ে যায় এবং যৌনতার অ্যাক্টের ক্ষেত্রে সে যেহেতু শরীরবৃত্তীয় এক ধরনের আলাদা উপকরণগত সুখ পায়, যার জন্য সেখান থেকে যে শিক্ষাটা সে গ্রহণ করতে থাকে, তা তার মস্তিষ্কের মধ্যে ক্রমান্বয়ে স্থায়ী হতে থাকে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে আমরা আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, আমাদের চাচা চাচি, আমাদের মামা মামি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন সবাই যৌনতা বিষয়ে ধারণায় গণ্ড মূর্খের পর্যায়ে। এমনকি যদি ১০০ জন চিকিৎসককে খুঁজে বের করেন, আমি নিশ্চিত করে বলতে পারি এই ১০০ জন চিকিৎসক যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, যারা শরীরবৃত্তীয় বিষয়াদি নিয়ে পড়াশোনা করেছেন, তাদের মধ্যেও যৌনতা বিষয়ের প্রকৃত জ্ঞান বা প্রকৃত উপলব্ধির জ্ঞান আছে মাত্র 20% চিকিৎসকের, যারা চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন। কারণ তারাও একটা পর্যায়ে যৌনতাকে মাত্র শরীরবৃত্তীয় কাঠামোর জায়গা থেকে বীর্যস্খলন অথবা
ভ্যাজিনাল ডিসচার্জের পর্যায়ে এক ধরনের অর্গাজম হবে কি হবে না এই বৃত্তের মধ্যে আবদ্ধ করে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরিষ্কার করে উপলব্ধি করে নিতে হবে যে শুধুমাত্র মানুষ এমন একটি প্রাণী, চিন্তাশীলতার জায়গা থেকে তার এতটাই বৃদ্ধি ঘটেছে যার জন্য যৌনতাকে সে শুধুমাত্র শরীরবৃত্তীয় পরিকাঠামো হিসাবে গ্রহণ করেনি। অনেক অনেক নাস্তিকদের সাথে আমার কথা হয়েছে। তারা অনেকেই হয়তো বলেন যে আমার ক্ষুধা লাগলে আমি হোটেলে গিয়ে খাই, তো তাতে আমার যখন বাসায় খাবার থাকে সেটি আমি খাই, সেটি যেমন আমার অপরাধ নয়। আমার ক্ষুধা লেগেছে আমি হোটেলে গিয়ে খাই, সেটিও তো আমার অপরাধ নয়। যৌনতা বা আমার সেক্স, এই সেক্সের চাহিদাও তো আমার শরীরবৃত্তীয় একটি চাহিদাগত খাদ্য। তাহলে সেই খাদ্য পূরণের নিমিত্তে যদি আমি হোটেলে গিয়ে খাই সেটি কেন খারাপ হবে? এক্ষেত্রে এই সব যারা বক্তব্য দেয় তাদেরকে অবজ্ঞা করে আমার বলতে ইচ্ছা করে সেটি হচ্ছে এই, যে মানুষ হচ্ছে এমন একটি প্রাণী যে প্রাণী তার শরীরবৃত্তীয় চাহিদার উপরে মনোবৃত্তিক চাহিদাটাকে বড় করে তৈরি করেছে। খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য দৈনিক হয়তো 2000 থেকে 2200 ক্যালোরির মতো প্রয়োজন পড়ে, কিন্তু তারপরেও 2000 এবং 2200 ক্যালোরির খাবার আপনাকে যদি দেওয়া যায় তার মানে আপনার শরীরের খাবার দরকার নেই। তারপরেও যখন আপনি বাইরে যান তখন কিন্তু চকলেট, পেস্ট্রি, কোনো চপ বা বার্গার বা পিৎজা দেখলে আপনার খাবার প্রয়োজন নেই, তারপরেও সেটি আপনি খাবার জন্য লালায়িত হন। এই যে আপনার ক্ষুধা, এই ক্ষুধাটি কি শরীরবৃত্তীয় ক্ষুধা না আপনার মনস্তাত্ত্বিক ক্ষুধা? অবশ্যই আপনার মনস্তাত্ত্বিক ক্ষুধা। এবং সেই মনস্তাত্ত্বিক ক্ষুধা পূরণ করতে করতে আপনার শরীরের এক্সেসিভ ওয়েট বাড়তে থাকে, ফ্যাট অ্যাকুমুলেশন হতে থাকে, আপনি ওবেসিটিতে ভুগতে শুরু করেন। তার মানে মানুষ এমন একটা প্রাণী যে প্রাণী খাদ্যকে শুধুমাত্র আর খাদ্যের পর্যায়ে নিয়ে রাখেনি, সেটি এক ধরনের উপভোগের পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনারা জানেন যে কুকুর সাধারণত বছরে একটা নির্দিষ্ট সময়ে যৌনতা সংগঠিত করে, এবং অন্যান্য প্রাণীদের মধ্যেও মানুষের নিকটবর্তী যেসব প্রাণী সেসব প্রাণী ছাড়া তারা কিন্তু যৌনতাকে তার জীবনের একটি অপরিচ্ছেদ্য প্রতিদিনের প্রয়োজনীয় অঙ্গ হিসাবে ব্যবহার বা প্রতিদিনের প্রয়োজনীয় কার্য হিসাবে ব্যবহার করে না। সেটি শুধু তার মধ্যে রিপ্রোডাকশন মেথড হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু আপনি যখন যৌনতাকে ব্যবহার করেন সেটি শুধুমাত্র 0.1 ভাগ ক্ষেত্রে রিপ্রোডাকশনের জন্য ব্যবহার করেন, বাকি 99.99 ভাগ ক্ষেত্রে সেটিকে উপভোগের স্তরে ব্যবহার করেন। তার মানে যৌনতাটা শুধুমাত্র আপনার রিপ্রোডাকশন কজের কারণে তৈরি হয়নি, উপভোগের মনোবৃত্তির কারণে তৈরি হয়েছে। যৌনতা শুধুমাত্র সন্তান উৎপাদনের প্রক্রিয়া আমাদের কাছে নয়, মনোবৃত্তিক স্তরের কারণে এই প্রক্রিয়াটি আমাদের উপভোগের স্তরে রূপায়িত হয়েছে। এবং যৌনতা এমন একটি অ্যাক্ট যে অ্যাক্টটি ব্যক্তিগত চর্চায় যেটুকু করা যায়, সমোহন, সেটিকে সমেহন বা সমেহন সেটি ব্যক্তিগত চর্চায় আপনি করতে পারেন। মাস্টারবেশন, সেটি নারী পুরুষ তৃতীয় লিঙ্গ চতুর্থ লিঙ্গ সবাই মাস্টারবেশন করে। এমনকি সমকামী যারা, সমকামী পুরুষদের সাথে আমি কথা বলে দেখেছি যে তারা কোনো অ্যাট্রাকটিভ কোনো পুরুষ বা ভয়েস যাদের খুব আকর্ষণীয় এরকম কোনো পুরুষের রেডিও কণ্ঠ শুনতে শুনতেও তারা মাস্টারবেশন করে তাকে মনে করে। এমনকি এমনও কথা আমি শুনেছি একজন সমকামীর মুখে যে আপনার যখন অডিও লাইভ হয় আপনাকে তো দেখিনি, আপনার কণ্ঠস্বর শুনে আপনার লাইভ শুনতে শুনতে আমি মাস্টারবেশন করেছি আপনাকে মনে করে। এটি হচ্ছে তার এক ধরনের মনস্তাত্ত্বিক সূক্ষ্মবোধের চাহিদার কারণে ব্যক্তিগত সমন্বয়ের প্রক্রিয়া। এই সমন্বয়ের প্রক্রিয়া আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেক্ষেত্রে কোনো ইস্যু নেই। কিন্তু যখনই যৌথ সম্পর্কে নিরিখে আপনি এগোবেন, আচ্ছা অনেকেই বলতে পারেন আমি হয়তো খুব সুপার ফাস্ট বলছি, এর পেছনে বড় কারণ হচ্ছে আমি আমার উপলব্ধির জায়গা থেকে বক্তব্য দিচ্ছি, নন স্ক্রিপ্টেড। আমি 5 ঘন্টা বলে যাবো, আমার এখন সেই মুড আছে, যদিও সেই সময়টা হবে না, কারণ একটু পরেই আমার পার্টনার চলে আসবে। সেই ক্ষেত্রে তার যৌনতা দ্বারা আমার এই চিন্তাশীল যৌনতার কথাবার্তা প্রকাশের প্রক্রিয়াটাকে যদি আঘাত করা হয় তাহলে সেই পর্যন্ত আমি বলতে পারবো না, যার জন্য যতক্ষণ আমি বলতে পারি আমি বলে যাই আমার মতো ফ্লোতে। তো যেটি বলছিলাম যে যখনই যৌথ প্রক্রিয়ার ঘটনা ঘটবে তখন শুধুমাত্র আপনার উত্তেজনা, আপনার যৌনতার প্রক্রিয়া দ্বারা খাদ্য গ্রহণ করার চিন্তা হিসাবে যদি আপনি যৌনতাকে গ্রহণ করেন, সেটি আপনার নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই প্রকাশ করে না। যার কারণে যৌনতাকে খাদ্যের সাথে বা যৌনতাকে ক্ষুধার সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনি শতবার মাস্টারবেশন করেন, সেক্ষেত্রে নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যখন যৌনতাটাকে একটি খাদ্যের সাথে তৈরি করে একজন যৌনতায় আগ্রহীন মানুষের সাথে জোরপূর্বক আপনি শারীরিক সম্পর্কের দিকে ধাবিত হবেন, সে বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ বক্তব্য আছে।
সেক্ষেত্রে আপনার ব্যক্তি সুখের জায়গায় আপনি আরেকজন মানুষের ব্যক্তি সুখ নির্মাণ না করে ব্যক্তি অসুখও নির্মাণ করতে পারেন। আমাদের পিতামাতা যারা আছে, আমাদের গুরু যারা আছে, আমাদের অভিভাবক যারা আছে, আমাদের শিক্ষক যারা আছে, যদি লিটারালি আমার হাতে ক্ষমতা থাকতো আমাদের পরবর্তী প্রজন্মকে ভুল যৌন জ্ঞান দেওয়ার কারণে প্রত্যেককেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে 2 জুতো দিয়ে গাল থেকে পা পর্যন্ত আমি পেটাতাম, এবং এই জুতো পিটা খাওয়া থেকে কোনো মানুষই, সে যত উচ্চ পর্যায়ে থাকুক যত নিম্ন পর্যায়ে থাকুক, তাদেরকে আমি বাদ দিতাম না। কারণ এরা যেটি করছে ভুল যৌন জ্ঞান দ্বারা তা বিকশিত হয়েছে এবং তাদের সন্তানদেরকেও ভুল যৌন জ্ঞান বা বিনা যৌন জ্ঞান দিয়ে ধাবিত করা শুরু করেছে। একটি শিশু সন্তান যখন বিকাশের প্রাথমিক পর্যায়ে শুরু করে তখন থেকে তার যে বিপরীত লিঙ্গের প্রতি চাহিদা তৈরি হয়, সেই চাহিদা তৈরি হওয়ার কারণ সে বুঝে উঠতে পারে না। আর বুঝে না ওঠার কারণে সে খোঁজে তার মধ্যে অব্যক্ত যে প্রশ্নগুলো আসছে, যেগুলো সে কারোর সাথে শেয়ার করতে পারছে না, তার পরিবারের পিতা মাতার সাথেও শেয়ার করতে পারছে না, তখন সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এমন একজন মানুষের কাছে যায় যে মানুষটি বা যে শিশু সন্তানটিও তার মতো নির্বোধ বা একই অবস্থা থেকে তৈরি হয়েছে। একজন অন্ধ যেমন একজন অন্ধকে পথ দেখাতে পারে না, সমবয়স্ক একজন টিনেজারকে তারই সমবয়স্ক একজন টিনেজার পথ দেখাতে সক্ষম নয়। কারণ সেও হয়তো তার চেয়ে 2-1 বছরের বড় হলেও সেও হয়তো ভুল তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে বেরিয়ে এসেছে। নারী পুরুষের যৌনতার যে পার্থক্য, এই পার্থক্যটি পরিষ্কার করে বুঝতে হবে। এটিও বিবর্তনীয় বিদ্যায় বলেন বা ধর্মতাত্ত্বিক বিদ্যায় বলেন বা ঈশ্বর তত্ত্ব বলেন, যাই আপনি বলেন না কেন, আপনি বিশ্বাসী বা অবিশ্বাসী হন, তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। আপনাকে বুঝতে হবে যে নারী শরীর এবং পুরুষ শরীর, আপাতত আমরা নারী শরীর এবং পুরুষ শরীর নিয়ে আলোচনা করব, কারণ বেশিরভাগ মানুষের মধ্যে নারী পুরুষের এই 2 পার্থক্যই বিদ্যমান। যারা এর থেকে একটু আলাদা তাদের বিষয়ে আজকের আলোচনা আমরা নিয়ে আসব না। নারী এবং পুরুষের যৌনতার ধারাবাহিকতা পুরোপুরি ভিন্ন। এটি প্রকৃতিগতভাবে ভিন্ন, এটি ঈশ্বর চিন্তার জায়গা থেকে ভিন্ন, এটি দর্শনগতভাবে ভিন্ন, এটি মনস্তাত্ত্বিকভাবে ভিন্ন, এটি জন্মদানের সক্ষমতার জায়গা থেকে ভিন্ন। এর আগে বিতর্কিত একটি কথা আমি বলে এসেছিলাম 2-1 দিন আগে। তখন আমি বলেছিলাম যে কোনো নারী ততক্ষণ পর্যন্ত স্বাধীন চূড়ান্ত সত্তায় পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মাতৃত্বকে ত্যাগ না করতে পারবে। নারী স্বাধীনতার সবচেয়ে বড় শৃঙ্খলের নাম হচ্ছে একজন নারীর মাতৃত্ব, এবং এই মাতৃত্বই প্রকৃতি অন্ধভাবে হোক বা ঈশ্বর ইচ্ছাকৃতভাবে হোক নারী পুরুষের মধ্যে যৌনতার প্যারামিটারকে আলাদা স্তরে রূপায়িত করেছে। যার কারণে পুরুষের যৌনতা নারীর যৌনতা পুরোটাই ভিন্ন জিনিস। পুরুষের যৌনতা আর নারীর যৌনতা যারা সমচিন্তার দিকে চিন্তা করেন, তারা আসলে একটি ভুল চিন্তার দিকে ধাবমান হন বা ভুল চিন্তা করেন। সহজ করে বুঝেন, আমি এই কথাগুলো অনেক আগে বলে এসেছি, এগুলো সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত আকারে বলা দরকার, কিন্তু এই মুহূর্তে আমার মস্তিষ্ক চিরচিরে হয়ে আছে। মনে হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার সকল স্তর থেকে, অভিভাবকের সকল স্তর থেকে, এমনকি ইভেন কি আমার পিতামাতা, তারাও যে আমাকে একসময় যৌনতার সঠিক জ্ঞান দেন নাই, আমাকে ভুল জ্ঞানায়িত হতে হয়েছে, এর জন্য তাদেরকেও আমার জুতা পেটা করা উচিত, আমার পিতামাতাকে। যদিও তাদেরকে আমি অন্ধভাবে ভক্তি করি, কিন্তু এই অপরাধের জন্য তাদেরও শাস্তি প্রাপ্য। এই একজনের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়তো আরো অনেক মানুষকে সামনের যে ভাঙন, সেই ভাঙনকে রোধ করে একটি সুস্থ স্বাভাবিক যৌন শৃঙ্খলা, যৌনতা আসলে শৃঙ্খলই শেষ পর্যন্ত, যৌন শৃঙ্খলা সমাজে রূপায়িত করতে পারে। স্বাভাবিকভাবে একজন পুরুষ, যদি আমরা শরীরবৃত্তীয় কাঠামোতে আসি, এভলিউশনারি কাঠামোতে আসি, একজন পুরুষ বীর্যপাত করে, তার বীর্য উৎপাদিত হয় এবং নিয়মিত সেই কারখানা শুরু হয়ে যায় 12+ বয়স থেকে। যখনই তার বীর্য উৎপাদিত হওয়া শুরু করে তখন থেকেই এই বীর্য অর্থাৎ সিমেন্স, সেটি প্রোডাকশন হয় একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে নিয়মিত বীর্য উৎপাদিত হচ্ছে এবং সেটি একটি জায়গায় জমা হতে শুরু করে, যেটি হচ্ছে ধরেন ফ্যাক্টরি স্টোর হাউস। সেই স্টোর হাউস যখন ভরে যায়, ফ্যাক্টরি থেকে নিয়মিত বীর্য উৎপাদিত হচ্ছে এবং স্টোর হাউসে ভরছে, সেই স্টোর হাউসে যখন ফুলফিল হয়ে যায় তখন প্রকৃতিগতভাবে সেই নতুন উৎপাদিত বীর্যকে জায়গা দেওয়ার জন্য সেই স্টোর হাউসে থাকা বীর্যকে বের করে দেওয়ার প্রকৃতিগত শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা যখন একটি শিশু সন্তান বা কিশোর সন্তান না বোঝে, তখন তার কি হয়, স্বপ্ন দোষ যেটা আমরা বলছি, যাকে আসলে স্বপ্ন গুণ বলা উচিত, সেই স্বপ্ন গুণ প্রক্রিয়ায়
সেটি বেরিয়ে আসে। কারণ যদি ফ্যাক্টরি স্টোর হাউস ফাঁকা না হয়, ফ্যাক্টরি থেকে যে নিয়মিত উৎপাদিত বীর্য সেটি থাকবেটা কোথায়? থাকার তো জায়গা লাগবে। এবং এটি বের করার জন্য শরীরবৃত্তীয় কারণে তার লিঙ্গ উত্তেজিত হয়, সে হয়তো ঘুমের মধ্যেই তার লিঙ্গ হাত দিয়ে দলাই মলাই করতে থাকে এবং কোনো একটা কারণে তার থেকে বীর্যপাত হয়ে স্টোর হাউস থেকে কিছুটা বীর্য বেরিয়ে যায় এবং সেখানে নতুন বীর্য এসে সেখানে জমা হতে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং যদি সেটিকেও সে না করে, সে যদি হস্তমৈথুন না করে, তার যদি স্বপ্নদোষও না হয়, অনেকের মনোবৃত্তিক স্তরের কারণেও স্বপ্নদোষ হয় না, সেসব মানুষের কি হয়, যখন সে হাগু দিতে বসে বা মুতু দিতে বসে, অর্থাৎ যখন সে বাথরুম করতে বসে, তখন বাথরুম করার সময় যখন সে স্পেশালাইজ কন্ডিশন তৈরি করে, বাংলায় যেটিকে বলে কোড দেওয়া, সেটি যখন প্রেসার করে প্রস্রাব করার জন্য বা হাগু দেওয়ার জন্য, তখন সেই প্রস্রাবের চাপ দেওয়ার সময় বা পায়খানা করার চাপ দেওয়ার সময় অতিরিক্ত বীর্যপাতের স্টোরেজে থাকা বীর্য সেই প্রস্রাব পায়খানার আগে পরে নির্গত হয়। দেখবেন রাস্তার ক্যানভাসাররা এটাকে রোগ হিসাবে বিবেচনা করে, বলে যে আপনার ধাতু যায়, অর্থাৎ আপনার প্রস্রাবের আগে ধাতু যায়, প্রস্রাবের পরে ধাতু যায়, আপনার স্বপ্নদোষ হয়। ভাই এগুলো সাধারণ ন্যাচারাল ফেনোমেনা ভাই, পৃথিবীর কোনো কিছু ইভেন্ট না। সৃষ্টিকর্তার কথা বলেন বা প্রকৃতি বলেন, এগুলোও যে কতখানি নিখুঁত নয় তার প্রমাণ হচ্ছে আপনার শরীর। আপনি যদি একজন পুরুষ হন, এই মুহূর্তে উলঙ্গ অবস্থায় আয়নার সামনে দাঁড়ান, দেখবেন প্রকৃতি বা ঈশ্বর যাই আপনি হন মানেন না কেন, আপনাকে নিখুঁতভাবে তৈরি করতে পারেনি। আপনার এক স্তন বড় এক স্তন ছোট, পুরুষ আপনার এক স্তন বড় এক স্তন ছোট, আপনার অন্ডকোষ একটা বড় একটা ছোট, আপনি আপনার চোখের দিকে তাকান, আপনার এক চোখ বড় এক চোখ ছোট, আপনার হাত এবং পা দুটো পাশাপাশি নিয়ে দেখেন, আপনার এক হাত একটু বেশি বাল্কি, এক হাত থিন। অর্থাৎ প্রকৃতিও কোনো কিছু ইভেন্ট তৈরি করেনি। আপনার লিঙ্গ মুন্ডু সহজ সোজা না ভাই, আগাটা একটু মোটা, গোড়াটা একটু চেকন। যদিও আমি যে কথাগুলো বলছি আমাকে এই শব্দগুলো ব্যবহার করতে, এগুলো ন্যাচারালি ফেনোমেনার কারণে হয়েছে, ঈশ্বরও নিখুঁত করে সৃষ্টি করতে পারেন নাই বা করেন নাই। আপনি যদি নারী হন, আয়নার সামনে দাঁড়ান, আপনি দেখবেন আপনার দুই স্তনের মধ্যে এক স্তন ছোট এক স্তন বড়, আপনার এক পশ্চাৎদেশ এক হিপ ছোট এক চোখ বড়, আপনার এক পা চিকন এক পা একটু স্বাস্থ্যবান, আপনার চোখ একটা ছোট একটা বড়। কোনো কিছুই ইভেন না, কোনো কিছুই একেবারে সমান হিসাবে প্রকৃতি বা নিয়ম কানুন সৃষ্টি করেনি। এই যে স্বাভাবিক প্রক্রিয়া, এগুলোকে অপবিজ্ঞান, এগুলোকে মানুষের রোগাগ্রস্ততার চিহ্ন হিসাবে বিবেচনা করে হচ্ছে রাস্তার হকাররা, এবং সেসব তথ্য মানুষের মধ্যে যায় এবং সে যখন দেখে যে আসলে তো তাই, আমার তো প্রস্রাব করতে গেলে আগে পরে এটি বেরোচ্ছে, আমার তো আসলেই একটু বাঁকা, আমার তো আসলেই গোড়া মোটা, আগা মোটা গুড়া চিকন, আমার তো একটা ছোট আমার একটা বড়, আমার তো প্রস্রাব করলে প্রস্রাব দুই ধারে যায়, তার মানে আমি অসুস্থ, আমারও তো দ্রুত বীর্যপাত হয়, তাহলে মানে আমি অসুস্থ। এই যে অসুস্থতা তৈরি করার মনোবৃত্তির স্তর, সেটিও তাকে শারীরিক অক্ষম করে তার ব্যক্তিগত জীবনচর্চার যৌথ জীবনে। যেটি বলছিলাম, পুরুষের ক্ষেত্রে এই যে বীর্য উৎপাদনের প্রক্রিয়া, এই বীর্য বের করার জন্যই তাকে উত্তেজিত হতে হয়, যার জন্য আপাতভাবে পুরুষের কোনো সতীত্ব নেই, সতীত্ব পুরুষের নেই। এটি লিটারালি একেবারে চূড়ান্ত সত্য কথা। পুরুষের সতীত্ব মনস্তাত্ত্বিক হতে পারে, কিন্তু শরীরবৃত্তীয় কাঠামোতে পুরুষের সতীত্ব নেই। প্রকৃতি পুরুষকে সতীত্বহীন তৈরি করেছে। প্রকৃতি পুরুষকে সতীত্বহীন তৈরি করেছে কখন? যখন অন্তত দুদিন অন্তর অন্তর তাকে বীর্যপাত করতে বাধ্য হতে হবে। এটি প্রকৃতি তাকে তৈরি করেছে, অথবা ঈশ্বর তাকে তৈরি করেছে সতীত্বহীনতা ছাড়া। কারণ একজন পুরুষ যার স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় বীর্য উৎপাদন হয়, সে যদি 2 দিন পর পর বা 3 দিন পর পর বা দৈনিক একবার যদি তার বীর্যপাত সংঘটিত না ঘটায়, তাহলে তার শরীরবৃত্তীয় কাঠামোগত যে প্যাটার্ন, সেই প্যাটার্ন চলবে না। এই যে অবস্থা, এই অবস্থা থেকে পৃথিবীর এমন কোনো মানুষ নাই ভাই, আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন সেগুলো পরের কথা, এমন কোনো মানুষ নাই যে এই প্যাটার্ন থেকে বের হতে পেরেছে। যদি পারতো বা পারে, অবশ্যই তার অসুস্থতা আছে অথবা বৈকল্য আছে। এই বৈকল্য বা অসুস্থতা ছাড়া সেটি সম্ভব না। আপনারা কখনোই কি ভেবে দেখেছেন নবী মোহাম্মদের বিবাহ পূর্ব সময়ের এই যে বীর্য উৎপাদনের প্রক্রিয়ার যে ঘটনাক্রম, তার যে বীর্য উৎপাদিত হতো সেগুলো কি হতো? হাওয়া হয়ে যেত না। উনি হয়তো মাস্টারবেশন করতেন না, কিন্তু ওনার হয়তো নাইট ড্রিম হতো, অথবা তার হয়তো বাথরুম করার সময় সেটি অতিরিক্ত বীর্য বেরিয়ে যেত। কারণ আপাত নবী মোহাম্মদের জীবনক্রম থেকে আমরা যা দেখি, তাকে তো আমরা যৌন অক্ষম হিসাবে দেখি না। যদি যৌন অক্ষম হতেন, তিনি তো এত বিবাহ একসাথে করতে পারতেন না। যদি তিনি যৌন অক্ষম বিবাহের 24 বছর বয়স থেকে না হন, তাহলে তার পূর্ববর্তী 24 বছরের মধ্যে অন্তত 10 বছর তার যে কিশোরকাল, যে সময় তার যৌনতার স্ফুরণ ঘটেছে, সেই সময় তার বীর্য বের হয়নি, সেটি ম্যাজিক্যালি ভেতর থেকে হাওয়া হয়ে গেছে, এটি মনে হয় পৃথিবীর কোনো ধার্মিকও বিশ্বাস করবে না।
যদি না সে একবারে চূড়ান্তভাবে অন্ধ হয়। কারণ এই স্বাভাবিক গতি প্রক্রিয়া, শরীরবৃত্তীয় প্রক্রিয়া থেকে কেউই মুক্ত নয়। আমার পিতা মুক্ত ছিলেন না, আমি মুক্ত নই, আমার সন্তানও মুক্ত হবে না। আমার পিতা আমাকে আমার মায়ের সাথে সেক্স করে জন্ম দিয়েছে, বাতাসে আমি জন্মিনি। আপনি হয়তো বাসাতে জন্মেছেন, আমি বাতাসে জন্মিনি। আমি আমার মায়ের যৌনাঙ্গ দিয়েই বের হয়েছি, আমি আমার পিতার পশ্চাৎদেশ দিয়ে বের হইনি, যদিও আমি সেটি বলি। তার মানে হচ্ছে এই যে স্বাভাবিক গতি প্রক্রিয়া থেকে কেউই কিন্তু আলাদা না। আমরা যদি এই বিষয়গুলোকে উপলব্ধি স্তরে না বুঝি, তাহলে আমরা একটা মনোবৃত্তিক স্তরে বিকৃত জাতির জন্ম দিব। এর চেয়ে বেশি কিছু হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না। নারী পুরুষদের ক্ষেত্রে এই যে পুরুষের প্রক্রিয়া, যার কারণে যে যাই বলুক ভাই, যতই নারীরা সতীত্বের কথা বলুক, পুরুষদের সতীত্বের কথা বলুক, পুরুষের ভার্জিনিটির কথা বলুক, পুরুষদের আসলে কোনো ভার্জিনিটি নেই। দ্যাট ইজ এ ন্যাচারাল থিং। অর্থাৎ আপনার কোনো ভার্জিনিটি নেই ভাই। আপনি বীর্যপাত করবেন, যখন থেকে আপনি বীর্যপাত শুরু করেছেন তখন থেকে আপনার ভার্জিনিটি শেষ। সেটি আপনি 12 বছরে করেন, 14 বছরে করেন, যাই করেন করেছেন। নারীর ক্ষেত্র এই জায়গায় আলাদা। নারীকে প্রকৃতি রূপায়িত করেছে পরবর্তী জেনারেশন তৈরি করার একটি অতি আধুনিক জৈবিক মেশিন হিসাবে, যেখানে একজন নারীর দ্বারা, একজন নারী প্রাণীর দ্বারা পরবর্তী প্রজন্ম এগোবে। এবং সেই নারীর মেশিন মধ্যে যেন সেই প্রক্রিয়াটি আরো বহমান পর্যায়ে থাকে, সেক্ষেত্রে পুরুষকে মাত্র উপলক্ষ হিসাবে নির্মাণ করা হয়েছে। পুরুষের কোনো দায় নাই। পুরুষরা সত্যিকার অর্থে কখনোই সন্তান জন্ম দেয় না। পুরুষরা কখনোই পিতা হয় না। মানে মাতা হওয়া অর্থে যে নারীরা হয়, সেটা পুরুষরা কখনো কোনোদিনও হতে পারে না। পুরুষদের যে পিতৃত্বের যে বক্তব্য, সেটি হচ্ছে একেবারে মনস্তাত্ত্বিক এক ধরনের ইউটোপিয়ার স্তর থেকে হয়। পুরুষরা পিতা হয় মনস্তাত্ত্বিক ইউটোপিয়ার স্তর থেকে। আপনার যদি পিতৃত্ব এই মুহূর্তে জাগ্রত হয়, এই পিতৃত্ব যে জাগ্রত হয়েছে সেটি হচ্ছে আপনার ইউটোপিয়ান ধারণা থেকে। কিন্তু একজন নারী ইউটোপিয়ান ধারণা থেকে ভাই না মাতা হয় না। একজন নারী শরীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক প্রকৃত বাস্তবতার জায়গা থেকে মাতা হন। আপনার স্ত্রী যে সন্তান জন্ম দিয়েছে, যে সন্তানকে দেখে আপনি পিতা হয়েছেন, সেই সন্তান আপনার সন্তান কিনা তা আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না করবেন শতভাগ নিশ্চিত না হতে পারবেন না। কিন্তু আপনার স্ত্রী যে সন্তান জন্ম দিয়েছে, যে নারী যে সন্তান জন্ম দিয়েছে, যার গর্ভযোনি থেকে যে সন্তান বেরিয়েছে, সেই সন্তানটির যে তারই সন্তান, এই বিষয়ে একজন নারী কিন্তু তার শরীরবৃত্তীয় কারণে নিশ্চিত। আপনার শরীরবৃত্তীয় কারণে আপনি নিশ্চিত না। 1 মণ দুধ থেকে দই তৈরি হয়েছে, সেটাকে বিজারিত করার জন্য আপনি 1 ফোঁটা বীর্য দিয়ে সেই দইয়ের মালিকানা দাবি করতে পারেন না। এই মালিকানা হচ্ছে, পুরুষের পিতৃত্ব হচ্ছে পুরোটা ইউটোপিয়ান ধারণা ভাই। তাছাড়া আপনি পিতা হওয়ার যোগ্যতা রাখেন না। যদি পিতা হওয়ার যোগ্যতা রাখতেন, তাহলে প্রতি মাসে নারীর মতো একটা মাত্র ডিম্বাণু আপনার তৈরি হতো, এবং সেই ডিম্বাণু 6 মাস নারীর গর্ভে জারিত হতো, তারপর সেটা আপনার পেটে স্থাপিত হতো, এবং সেটি আপনার শুক্রাণু দ্বারা নিষিক্ত করে, নাম চলে আসলো আমার, নিষিক্ত করে সেই সন্তান দুজন থেকে বেরিয়ে 6 মাস 12 মাস করার পরে বেরোতে হতো। তখন আপনি বলতে পারতেন এই সন্তানের আমি পিতা। তখন একজন নারী তো অবশ্যই বলতে পারে যে এই সন্তানের নামে মাতা। যার জন্য পুরুষের পিতৃত্ব বলেও কিছু নাই। পিতৃত্ব একটি ইউটোপিয়ান ধারণা। পিতৃত্ব হচ্ছে একটা মিথের ধারণা, তাছাড়া কিছু না। আপনি যা মনে করেন করতে পারেন, সেটি কিছু যায় আসে না। বাস্তবতা এইটাই। চিন্তাশীল স্তর থেকে বুঝেন। পুরুষের সতীত্ব নাই। পুরুষের সতীত্ব বলে কিছু হয় না। পুরুষের ভার্জিনিটি বলে কিছু হয় না। পুরুষের পিতৃত্ব বলেও কিছু হয় না। এগুলো আমাদের ধারণা মাত্র, যে ধারণা দ্বারা আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন এই যে অবস্থা, এই অবস্থায় যদি আপনি এগোন, পুরুষের যৌনতা কি? পুরুষের যৌনতার জন্য আপনার কোনো চিন্তার দরকার নাই। আপনি একটি অ্যাডাল্ট ছবি দেখলেন, আপনার দেখবেন ওইদিকে আপনার ছোট আব্বা দাঁড়ায় গেছেন, ঠিক আছে? আপনি কোনো একটা চিন্তা করলেন, ওইদিকে আপনার ছোট আব্বা আপনার আগে দাঁড়ায় রেডি হয়ে আছেন। অর্থাৎ কোনো কিছু দরকার নাই ভাই। আপনি বলতেছেন হ্যালো, রেডি রেডি, মানে আপনার চিন্তা করার আগেই সে রেডি। অর্থাৎ সে রেডি তার ভিতরে অভ্যন্তরে জমা হওয়া বীর্যপাত, জমা হওয়া রক্ষণাগারে যে বীর্য সঞ্চিত হয়ে আছে, সেটি বের করার জন্য। এর চেয়ে বেশি কিছু দরকার নাই। নারীর শরীর তো আলাদা রে ভাই। নারীর তো বীর্যপাত হয় না। নারীর বীর্যপাত হওয়ার প্রয়োজন নাই। নারীকে সংরক্ষিত করেছে প্রকৃতি। কেন করেছে ভাই সেটা প্রকৃতি জানে, কেন করেছে সেটা ঈশ্বর জানে, আমি জানি না। নারীর যৌনতা পুরোপুরি আলাদা। তার যৌনতার স্তরকে উপনত করতে গেলে মনস্তাত্ত্বিকভাবে, পুরো শরীরবৃত্তীয়ভাবে, মনোশরীরীয় কাঠামোভাবে নিজেকে সন্তান ধারণের জন্য প্রস্তুত করার মনোবৃত্তি নিয়ে এগোতে হয়। এবং সেক্ষেত্রে সে চুজ করে। প্রকৃতি নারীদেরকে গোল্ড ডিগার করেছে, গোল্ড ডিগার ফেনোমেনা, গোল্ড ডিগার মনোবৃত্তি। নারীরা সব সময় চায় যে একজন শ্রেষ্ঠ
ভালো পুরুষের বীর্য তার মধ্যে আসুক, যাতে তার সন্তান, পুরুষের সন্তান না, পুরুষের সন্তান বলে কিছু নাই, লিটারালি পুরুষের সন্তান বলে কিছু হয় না, এখনো নাই। বর্তমানের গবেষণা বলছে 4.6 মিলিয়ন ইয়ার্স পরে পুরুষের ওয়াই ক্রোমোজোম বিলুপ্ত হয়ে যাবে, কারণ ওয়াই ক্রোমোজোম ডিকে হচ্ছে, যে মাত্রায় ওয়াই ক্রোমোজোম ডিকে হচ্ছে, সেই মাত্রায় যদি ওয়াই ক্রোমোজোম ডিকে হতে থাকে, তাহলে আজ থেকে 46 লক্ষ বছর পরে ওয়াই ক্রোমোজোম বলে থাকবে না। এর আগে আমি প্রথমে বলে এসেছি, পুরুষরা কিন্তু বিলুপ্ত হবে নারীদের অনেক আগে, এবং পুরুষরা বিলুপ্ত হওয়ার পরেও নারীরা আরো কোটি কোটি বছর টিকে থাকবে। এটা হলো ফ্যাক্ট, আপনি মানেন বা না মানেন সেটি আপনার বিষয়। হয়তো আমরা প্রযুক্তির সহায়তায় সামনের দিকে টিকে থাকতে পারবো, কিন্তু আমাদের যে শরীরবৃত্তীয় জেনেটিক বৈশিষ্ট্য ওয়াই ক্রোমোজোমের থ্রুতে আসছে, এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, পুরুষ তৈরি হওয়া অ্যাক্সিডেন্ট। আমরা অ্যাক্সিডেন্টের কারণে পুরুষ হয়েছি, আমাদের দরকার ছিল না ভাই পুরুষের। নিজেকে এত বাহাদুর ভাইবেন না, আপনি পুরুষ হয়েছেন এত বাহাদুর ভাবার কোনো কারণ নাই। আপনি একটা দুর্ঘটনার ফসল, নারী দুর্ঘটনার ফসল না। আমরা 46 লক্ষ বছর পর উদাও হয়ে যাব, যে পরিমাণ ওয়াই ক্রোমোজোম ডিকে হচ্ছে, নারীরা হবে না। আমরা উদা হয়ে যাওয়ার পরেও কোটি বছর নারীরা টিকে থাকবে, এটা হচ্ছে বিজ্ঞানগত ফ্যাক্ট। যাই হোক, মেজাজ খারাপ আছে আমার আজকে, সরি। মেজাজ খারাপ থাকলে আমি নাকি ভালো বলি, তো সেটি বলা শুরু করছি। যাই হোক, তো নারীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। নারীকে প্রস্তুত হতে হয়, নারীকে সংরক্ষিত থাকতে হয়। নারীকে প্রকৃতি মেনস্ট্রুয়েশন সাইকেল দিয়েছে, যখন থেকে মেনস্ট্রুয়েশন সাইকেল দিয়েছে। মেনস্ট্রুয়েশন সাইকেল কি ভাই? আমার কথা বাদ দিই ভাই, মানুষের সেই প্রসঙ্গ না তুলি এখন, সেটা বললে অনেক সিক্রেট ফাঁস হয়ে যাবে, না বলি। নারীর হচ্ছে, সরি, কুল ডাউন, হ্যাঁ কুল ডাউন হয়েছি। নারীর মেনস্ট্রুয়েশন হচ্ছে তার জরায়ুর অক্ষমতার কান্না সন্তান ধারণ করতে না পারার জন্য। প্রতি মাসে জরায়ু সন্তান আসবে, তার জন্য একটা বেড তৈরি করা শুরু করে, যেখানে একটা বাচ্চা বড় হবে, এখানে একটা বাচ্চা বড় হবে, লেয়ারের পর লেয়ার দিয়ে একটা বেড তৈরি করে। তার মানে জরায়ু প্রস্তুত হচ্ছে সন্তান ধারণের জন্য, এবং অপেক্ষা করছে যে একটি শুক্রাণু আসবে, সেই শুক্রাণু এসে আমার ডিম্বাণুকে নিষিক্ত করবে, সেই নিষিক্ত ডিম্বাণু আমার এই বিছানার উপরে থাকবে, এবং বিছানার উপরে সে 9 মাস ধরে বড় হবে। তার জন্য জরায়ু নিয়মিত নিজেকে প্রস্তুত করছে। এই প্রস্তুত প্রক্রিয়া যখন ব্যর্থ হয়, তখন এই যে বিছানা, সেই বিছানা চাদর 1 মাস পাড়া ছিল, সেটি তো আর রাখা যাচ্ছে না, নতুন বিছানা তৈরি করতে হবে, পুরাতন চাদরকে ফেলে দেওয়া হয়। এই জন্যে মেনস্ট্রুয়েশনকে বলা হয় জরায়ুর কান্না। জরায়ু কাঁদছে যে আমি এইবারের বিছানায় কোনো সন্তান ধারণ করতে পারলাম না। প্রকৃতির ভাই নীতি নৈতিকতা নাই, ঈশ্বরের আছে কিনা আমি জানি না। প্রকৃতি নীতি নৈতিকতা থাকলে, প্রকৃতি যদি বুদ্ধিমান হতো, প্রকৃতি যদি অন্ধ না হয়ে যদি সচেতন হতো, তাহলে একজন 9 বছর বা 10 বছরের বালিকার মেনস্ট্রুয়েশন সাইকেল তৈরি করতো না। প্রকৃতি চায় যে তার মেনস্ট্রুয়েশন সাইকেল তৈরি হয়েছে, সে সহবাস করুক, একটা বাচ্চা পয়দা করুক, তারপরে মরে যাক, আমার পরবর্তী প্রজন্ম আসলেই হলো। ওই শিশু বিবাহ নিষিদ্ধ অসিদ্ধ, এগুলো হচ্ছে আমাদের চিন্তাশীলতার বিজ্ঞানগত জ্ঞানের জায়গা থেকে ধারণা, আলোচনা। প্রকৃতি এইসব কিছু দেখে না, প্রকৃতির এইসব দেখার কোনো টাইম নাই। এখন এটি বললে হয়তো বলবে যে আমি নেচার অ্যাপিল টু নেচার ফিলোসফি, কি বলছি ভুলে যাই, ফেলাসি করছি। কিন্তু বাস্তবতা তাই রে ভাই, ফেলাসি বলেন আর নাই বলেন, প্রকৃতি আপনার মতো নীতি নৈতিকতার ধারক বাহক না, এমনকি ঈশ্বরও নীতি নৈতিকতার ধারক বাহক না। কেন ঈশ্বর নীতি নৈতিকতার ধারক বাহক না, সেটা যদি শুরু করি 6 ঘন্টা বলতে পারবো, সেটি আর এখন বলতে চাচ্ছি না, কারণ সেটা বলার মুড আমার নাই। আমি কিন্তু কারো কমেন্ট দেখছি না, কারণ আমি আমার মতো বলে যাচ্ছি। তো যেটি বলছিলাম, যে নারীর যে এই যে বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তাকে এক ধরনের সংরক্ষণবাদিতা দিয়েছে। সংরক্ষণবাদিতা কিরকম? তোমার যৌনতার প্রয়োজন নাই, তুমি প্রতি বছর গর্ভবতী হবা, এবং তুমি মাসের এমন একটা সময় তোমার রক্তপাত হবে, তখন তুমি যৌন সঙ্গম করার মতো অবস্থা তো থাকবা না। তার মানে 28 দিনের একটি সাইকেলে 4 দিন তুমি যৌন সঙ্গম করার অবস্থাতে থাকবা না। বাদ বাকি যে সময়ক্রম থাকছে, সেই সময়ক্রম যদি তুমি মনস্তাত্ত্বিক স্তরে উত্তেজিত না হও, সামান্য কিছু সময় ছাড়া, ফার্টাইল উইন্ডোর যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেম ছাড়া তোমার যৌনতা না করলেও চলবে। যার কারণে একজন পুরুষ যে হুজুরে কিবলা বাংলাদেশে একজন নারীকে বিবাহ করে 5 বছর সৌদি আরব গিয়ে আছে, সে কিন্তু ঠিকই সৌদি আরব গিয়ে আল্লাহর নামও করছে, আবার হস্তমৈথুনও করছে, অথবা না করলে তার স্বপ্নদোষও হচ্ছে, তার বীর্য বাতাসে গায়েব হয়ে যাচ্ছে না রে ভাই।
কিন্তু তার সদ্য বিবাহিত স্ত্রী এখানে থেকে থেকে মাসের পর মাস এই যে যৌন মনস্তাত্ত্বিকভাবে উত্তেজিত না হয়ে সেক্স ছাড়াও লম্বা সময় থেকে যেতে পারছে। শরীরবৃত্তীয় কারণে প্রকৃতি নারীকে এক ধরনের সংরক্ষণবাদিতা দিয়েছে যৌন সংকোমের জায়গায়, পুরুষদের দেয় নাই, নারীদের দিয়েছে। এখন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নারীদের উত্তেজিত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে একটা লম্বা সময় লাগে, যে সময়টা কোনো পুরুষের প্রয়োজন হয় না। আপনি রেডি, 1 মিনিটে আপনি রেডি কুচকাওয়াজ করার জন্য। মানে জাতীয় সঙ্গীত গাইলে সবাই দাঁড়ায়, আপনার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় লাগবে না ভাই। আপনি মনে করছেন রেডি, আপনার কোনো কারণে সামান্য বুস্ট হয়েছে, আপনি রেডি পুরুষ হিসাবে। নারীর ক্ষেত্রে তা না। এবং নারীরা তার প্রতি মুহূর্তে ভানারেবল একটা কন্ডিশন থাকে যৌনতার সময়, এবং সেক্ষেত্রেও সেই মুহূর্তে সে রাজি যৌনতায় সে মিলিত হবে, পর মুহূর্তে তার মনোবৃত্তিক স্তরে যদি একটু টান পড়ে, সে কিন্তু আবার সেই জায়গা থেকে একেবারে শূন্য পর্যায়ে চলে যায়। অতি সম্প্রতি একটি মৃত্যুকাণ্ড, ধর্ষণ পরবর্তী মৃত্যুকাণ্ড বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আলোচিত হয়েছে। যে আলোচনা আমি বিস্তারিত জানি না, কারণ আমি পেপার পত্রিকা কিছুই পড়ি না, কিন্তু স্বাভাবিকভাবে দৃশ্যমান স্তরে যেটুকু ধারণা হয়েছে যে হ্যাঁ, হয়তো সেই মেয়েটি তার সেই বন্ধুর বাসায় যৌন সম্পর্ক করার উদ্দেশ্যেই হয়তো গিয়েছিল, হয়তো শব্দ ব্যবহার করছি, হয়তো গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে যে অদ্ভুত অ্যাক্টিভিটিস ছিল, সেই অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে প্রথম পর্যায়ে সে রাজি হলেও পরবর্তী মনোবৃত্তিক স্তরে কিন্তু সে ভীত অবস্থায় চলে আসে, এবং ভীতি অবস্থায় চলে আসার জন্য তার শরীর সেই যৌন সঙ্গমে সাড়া দেওয়ার অবস্থায় না গিয়ে এক ধরনের সংরক্ষণবাদিতার মধ্যে চলে আসে। এই সংরক্ষণবাদিতায় থাকার সময় কোনো নারীর সাথে যদি জোরপূর্বক সঙ্গম করে কেউ বা যৌন সম্পর্ক করে কেউ, সেটি তার জন্য অবশ্যই মৃত্যুদায়ক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তার মানে আমাদের দেশের যদি 90% শিশুরা যদি পর্নোগ্রাফি দেখে যৌন সম্পর্কের বিষয় জানে, পর্নোগ্রাফি আপনাকে কি শেখায়? আমাদের যখন টিনেজ কাল, সেক্ষেত্রে আমাদের তো ঠিক সেই সুযোগ সুবিধা ছিল না। আমরা হয়তো 50 পয়সা দিয়ে একটা ভিউ কার্ড কিনতাম, সেখানে বিদেশি নায়িকাদের ছবি থাকতো, সেটা দেখে আমরা হয়তো পুলকিত হতাম। বড় জোর আমরা কি পেতাম? রসময় গ্রুপের পত্রিকা, সাদা কালো ছাপা, কোনো রকমের কাঠখোদাইয়ের ছবি, তখন তো প্রিন্ট হতো কাঠখোদাইয়ের ছবি, সেইটি আমরা দেখতাম। লেটার হেডের লিখায় হচ্ছে সেই অশ্লীল পত্রিকাগুলো ছাপা হতো। সব পত্রিকায় কলকাতা থেকে ছাপা হতো বলা হতো, কিন্তু কোনোটাই কলকাতা থেকে ছাপা হতো না, সবই ঢাকা হতো, ঢাকার কোনো না কোনো অখ্যাত প্রেসে। সেগুলো আমরা পড়তাম। সেসব পত্রিকা বা ম্যাগাজিনের আলোচ্য বিষয় কি ছিল? আপাত অবৈধ সম্পর্ক, অর্থাৎ মার সাথে ছেলের, পিতার সাথে মেয়ের, স্যারের সাথে ছাত্রীর, মানে এরকম পিকুলিয়ার অবৈধ সম্পর্কগুলোকে বর্ণনা করা হতো, এবং ভাষ্যগুলো ছিল পশ্চিমবঙ্গীয় ভাষ্য। এক্ষেত্রে হয়তো ফেসবুক রাখবে কি রাখবে না, না হলে সেই শব্দগুলো বলতাম, যেখানে যৌন অঙ্গগুলোকে কি বলা হতো, পশ্চিমবঙ্গের মানুষেরা যেসব শব্দে যৌন অঙ্গগুলোর পরিচয় করে দেয়, সেগুলো হয়তো সেই সব শব্দ থাকতো। অর্থাৎ ভাষ্য মনে হতো পশ্চিমবঙ্গে থেকে ছাপা, কিন্তু সেগুলো সবই ছাপা হতো, লেখা হতো বাংলাদেশেই, রসময় গ্রুপের। এটা নিয়ে আমাদের একটা মানে লাইন ছিল, সেটা বলা যাবে না, বললে মামলা খেয়ে যাবো, সেজন্য সেটি বলছি না। অর্থাৎ আমাদের ওই সময়ে বিকৃত চিন্তার জায়গা থেকে আমাদের বিকাশটা ঘটেছে। কিন্তু যেহেতু অনলাইন মিডিয়া বা স্ট্রিমিং মিডিয়া বা মোবাইল মিডিয়া আমাদের ক্ষেত্রে কম ছিল, যার জন্য আমার ব্যক্তিগত পর্যায়ে মনে আছে আমি প্রথম নীল ছবি দেখেছিলাম হচ্ছে যখন ক্লাস 10-এ পড়ি, এবং সেই 10-এ পড়ার সময় সেই নীল ছবি দেখে আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। মানে আমি কোনো কিছু মিলে উঠতে পারছিলাম না, কারণ পূর্ববর্তী যে জ্ঞান, পূর্ববর্তী যে বিষয়, এবং ততদিন আমি ইস্ত্রে পাকা হয়ে গেছি, দুনিয়াদারি সবই বুঝি, মানে আতেল নাম্বার 1 হয়ে গেছি, সেখানে বাস্তবতার সাথে আমার মিলিত আমি পাচ্ছিলাম না। দেখবেন আপনারা এই মুহূর্তে যারা শুনছেন, এর মধ্যে যতজন পুরুষ আছেন এবং যতজন নারী আছেন, কেউ কারো না কারো কোনো না কোনো সময় অবশ্যই কোনো না কোনো নীল ছবি দর্শনের অবশ্যই অভিজ্ঞতা আছে। যদি বলেন নাই ভাই, এত বড় মানে মিথ্যা কথা নিজে নিজে না বললেও নিজে নিজে পারতেন। নর্মালি নীল ছবিতে জিনিস থাকে যে নারীরা সবসময় প্রস্তুত, এক মুহূর্তে বিছানায় ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, এবং তার সাথে যতক্ষণ পর্যন্ত আপনি ঘন্টার পর ঘন্টা শারীরিক সম্পর্ক করতে পারেন ততক্ষণ পর্যন্ত সেই সে প্রেশার নিতে প্রস্তুত, এবং যেভাবেই করেন, সামনে পিছনে উপর নিচে যেভাবেই করেন, তাকে শস্যক্ষেত্র তৈরি করে সবকিছুর জন্যই সে সবসময় সর্বদাই প্রস্তুত। এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল বার্তা দেয় হচ্ছে টিনেজারদের মধ্যে।
এমনকি যেসব নারীরা পর্নোগ্রাফি দেখে তারাও হয়তো মনে করে পুরুষরাও হয়তো সবসময় প্রস্তুত, ইয়া বড়, ইয়া মোটা, ইয়া লম্বা, ঘন্টার পর ঘন্টা সে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করতে পারে, এবং যদি আমার পার্টনার সেটি ঘন্টার পর ঘন্টা লেফট রাইট না করতে পারে তাহলে তোমারটা এত ছোট কেন, তোমার দ্বারা হবে না, তুমি তো পারো না, তোমার দ্বারা সম্ভব না। এই যে মনোবৃত্তিক স্তরে একটা ভুল বার্তা গিয়ে তার মনস্তাত্ত্বিক স্তরে যৌনতা সম্পর্কে একটা ভুল চিন্তার দর্শন তৈরি হচ্ছে, যা তাকে ব্যক্তি জীবনে অসুখী করবে এবং যা তাকে বিকৃত যৌনতার দিকে ক্রমশ ধাবিত করবে। কারণ স্বাভাবিক যৌনতার প্রক্রিয়ায় সে যখন সংগঠিত যৌনতা পাবে সেখানে সে আর সুখ পাবে না, কারণ প্রকৃত চিন্তায় বা প্রকৃত স্বপ্নে তার যে নীল পর্নোগ্রাফি দেখে দেখে তার মস্তিষ্কের মধ্যে ধারণা তৈরি হয়েছে, এই ধারণা তাকে যা দিয়েছে তার সাথে বাস্তবতার আসমান জমিন পার্থক্য আছে। আপনি কখনো দেখেছেন 99.99% পর্নোগ্রাফিতে নারীদের যৌনাঙ্গ কখনো মানে ভিজে থাকে, সেখান থেকে যথেষ্ট পরিমাণ হোয়াইট ডিসচার্জ হয়, মানে যৌনতার উত্তেজিত নারীর ক্ষেত্রে যেটি হয় সেটি কি হয় কখনো দেখেছেন? না, সবসময় শুকনো, সবসময় পরিচ্ছন্ন, সবসময় চকচকে, সবসময় মেকআপ করা। আপনি কি জানেন যে সব অ্যানাল সেক্সের ভিডিও আপনারা দেখেন নর্মালি পর্নোগ্রাফিতে দেখানো হয়, সেগুলো করার আগে একজন নারীকে কতদিন ধরে প্রস্তুতি নিতে হয়? বা সমকামিতার ক্ষেত্রেও যে অ্যানাল সেক্সের ভিডিও আপনারা দেখেন বা দেখেছেন, সেক্ষেত্রে সেই ভিডিওটি করার আগে কতদিন পূর্ব থেকে সেই মানুষটি যাকে অ্যানাল সেক্স যার সাথে করা হচ্ছে তাকে কতদিন ধরে প্রস্তুতি নিতে হয়? নর্মালি অ্যানাল সেক্স করার 2 দিন আগে থেকে তারা লিকুইড খাবার, মানে পানি ছাড়া, পানি এবং জুস ছাড়া অন্য কিছু খাওয়া বন্ধ করে দেয় যাতে তার স্টুল না হয়, এবং নিয়মিত সেখানে ভ্যাসলিন ইউজ করা হয় পশ্চাৎদেশে, এবং তার মধ্যে ছোট ছোট ধীরে 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 বড় করার একটা প্রক্রিয়া থাকে। আর্টিফিশিয়ালি কিছু কিছু জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো ছোট, তারপরে বড়, তারপরে ছোট, তারপরে বড়, এই ধরনের জিনিস দিয়ে সেটাকে বড় করার একটা প্রক্রিয়া থাকে, যাতে যেদিন শুট হবে সেই দিন তার যেন ব্যথা কম লাগে। সেটা তো আমরা জানি না। এবং আমরা যে যৌন অ্যাক্টগুলো দেখি, আপনি কখনো এই পর্নোগ্রাফি শুটিং দেখেছেন? কতগুলো লাইট থাকে, কতজন ক্যামেরাম্যান থাকে, কতজন ডিরেক্টর থাকে, এবং প্রত্যেকটা দৃশ্যকে কাট 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 করে করা হচ্ছে, এবং প্রতিটা মুহূর্তে যখনই মনে হচ্ছে যে কিছুটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে নারীর, সেটাকে মুছে দিয়ে আবার সেটাকে পরিচ্ছন্ন, পবিত্র, পরিচ্ছন্ন জায়গায় রেখে তৈরি করার একটা প্রক্রিয়ার মধ্যে রাখা হচ্ছে। এবং এই যে অস্বাভাবিক ঘটনাক্রম আমাদেরকে দেখানো হচ্ছে, আপনার যদি যৌন জ্ঞান থাকে তাহলে আপনি বুঝছেন যেটা অস্বাভাবিক, কিন্তু সেই অস্বাভাবিক দেখতে দেখতে আপনার মস্তিষ্কগতভাবে তো সেভাবেই আপনি সজ্জায় কাউকে কামনা করবেন, কিন্তু বাস্তবে সজ্জায় তো সেরকম হওয়া সম্ভব না। আপনার মতো একজন চিন্তাশীল মানুষেরও যদি এই কামনা তাড়না তৈরি হয় যে যেভাবে আপনি মিয়া খলিফাকে দেখেছিলেন সেভাবে আপনি বিছনায় আপনার শয্যা সঙ্গীকে চান, যেভাবে আপনি, নাম ভুলে গেছি কে কে জানো, ধরেন এবিসিডি যাদেরকে দেখেছেন সেভাবেই আপনি শয্যায় আপনার সঙ্গী নাকি চান, এটা তো আপনার মনোবৃত্তিক স্তরে এক ধরনের ফ্যান্টাসিতে রূপায়িত হয়েছে, কিন্তু সেই ফ্যান্টাসি তো বাস্তব জীবনে অ্যাপ্লিকেবল না। বাস্তব জীবনের ঘটনাক্রম তো এইভাবে হয় না, পুরোটাই ভিন্ন চিন্তার জায়গা থেকে আপনি বিকৃত হয়ে গেছেন। তাহলে যে সন্তানটা, যার বয়স 13 বছর, যার বয়স 14 বছর, তার যৌনতা সম্পর্কে কি ধারণা হবে? খুবই ভালো ধারণা, খুবই উচ্চ মার্গের ধারণা হবে, তাই তো? আপনি তাই মনে করেন? আপনি মনে করছেন যে আপনার সংরক্ষণ করে করে আপনার নারী, আপনার কন্যা এবং আপনার পুত্রকে আপনি একবারে মহামানব তৈরি করে ফেলতেছেন, পুত পবিত্র। ও রে বাবা, পুত পবিত্র রে! সে যে কত বিকৃত যৌন কামনার চিন্তায় দ্বারা ধাবিত হচ্ছে সেটি কখনো ভেবে দেখেছেন? দেখেননি তো। এগুলোর দ্বারা কি হচ্ছে? এগুলো দিয়ে হচ্ছেটা কি? এগুলো দিয়ে হচ্ছে যে আমরা একটি বিকৃত মনস্তত্ত্বের মানুষ তৈরি করছি। যৌনতার ক্ষেত্রে নারীদের যে গঠন প্রক্রিয়া, যৌনতার উদ্গ্রীবন প্রক্রিয়া, এবং এক্ষেত্রে আমি বলি প্রকৃতি সত্যিকার অর্থে নারীদেরকে, এটা বিতর্কিত শব্দ, এই শব্দ শুনলে অনেক নারীবাদীর পিত্তি জ্বলে উঠবে এবং সেক্ষেত্রে কাল্ট লিডার বানায় ফেলবে আমার, অলরেডি তো অনেকে কাল্ট লিডার বানায় ফেলছে, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে এই, যদি আপনি আনবায়াস ওয়েতে আউট অফ দ্য বক্স থেকে দেখেন, তাহলে প্রকৃতি বলেন বা ঈশ্বর বলেন, যা ইচ্ছা আপনি তাই বলেন, আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, কিচ্ছু যায় আসে না, প্রকৃতি নারীদেরকে আপাত এক ধরনের সতীত্ব আরোপ করে দিয়েছে, সতীত্ব আরোপ করে দিয়েছে। প্রকৃতি নারীকে আপাত এক ধরনের সতীত্ব আরোপ করে দিয়েছে, যে সতীত্ব হচ্ছে পুরুষের এই বীর্যপাতজনিত যে অসতীত্ব তার থেকে কিছুটা আলাদা, যার কারণে নারীকে প্রস্তুত হতে হয়। পুরুষকে প্রস্তুত হওয়ার
প্রয়োজনীয়তা পুরুষের পড়ে না। নারীকে প্রস্তুত করতে হয় যৌনতার ক্ষেত্রে। নারী যদি মনস্তাত্ত্বিকভাবে কাউকে কামনা করে, তার জন্য তাকে অনেক সময় চিন্তা চেতনার জায়গা থেকে সেই বিষয়টিকে ধারণ করতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়, তারপরে ধীরে ধীরে তার জাগরণ ঘটে। না হলে নারীরা প্রস্তুত হয় না। এবং নারীর যেহেতু বীর্যপাত ঘটে না, আপনার যৌনতার ক্ষেত্রে কার্যকারিতা কি? আপনার মূল উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, পাইছি রে গোলাম হোসেন, এইবার আমি একেবারে দুনিয়ার গোল দিয়ে একেবারে মেসি হয়ে যাবো। এইটার জন্য আপনি ঝাঁপিয়ে নামিয়ে পড়লেন, আপনার মূল উদ্দেশ্য বীর্যপাত। নারীর মূল উদ্দেশ্য বীর্যপাত না রে ভাই। এবং আপনার যে যৌন জ্ঞানের কারণে আপনি নিয়মিত বীর্যপাত ঘটাচ্ছেন, মাস্টারবেশনের কারণে হোক বা যে কোনো কারণে হোক, সেখানে আপনার মূল উদ্দেশ্য বীর্যপাত। অপর পক্ষের কি হলো বা না হলো সেটা নিয়ে আপনার মাথা না ঘামাইলেও হলো। বিশেষত ধর্মতাত্ত্বিক যে যৌন সম্পর্ক, সেখানে পুরুষদের বীর্যপাতকে প্রেফারেন্স দেওয়া হয়েছে, কিন্তু নারীর যে আলাদা যৌনতার একটি অ্যাসপেক্ট আছে, সেই অ্যাসপেক্টগুলোকে কোথাও কোনো সময় কোনো রকমের গুরুত্ব দেওয়া হয় নাই। কারণ আমরা নারী শরীরের মূল মর্ম কাঠামো বা মূল পরিবেশ বিষয় কাঠামোগুলোকে একেবারে ধর্মতাত্ত্বিক স্তরে বুঝে উঠি নাই। এবং পুরুষতান্ত্রিকতার জায়গা থেকে যে ধর্মমতগুলো বিকশিত হয়েছে, তারাও শুধু পুরুষতান্ত্রিকতার জায়গা থেকে, পুরুষদের সুবিধাভোগের জায়গা থেকে বীর্যপাতকে গুরুত্ব দিয়েছে, নারীকে গুরুত্ব দেয়নি। ওই যে প্রকৃতি নারীকে এক ধরনের আপাত সতীত্ব দিয়েছে। তোমার হুট করে তুমি উত্তেজিত হবা না, হুট করে তোমার বীর্যপাত ঘটানোর প্রয়োজন পড়বে না। তুমি যদি বাসায় 7 দিনও থাকো, তুমি যদি বাসায় 15 দিনও একদিন থাকো, তোমার নিজের যৌন অঙ্গে নিজের আঙ্গুল দিয়ে ঘষাঘষি না করলেও চলবে। তুমি যদি এমন কোনো পরিস্থিতিতে থাকো যেখানে মাসের পর মাস তুমি এমন একটি পরিস্থিতিতে আছো যেখানে তোমার যৌন সঙ্গম করার প্রয়োজনীয়তা না প্রকাশ করলেও চলবে, সেক্ষেত্রেও তুমি চুপচাপ থাকতে পারবা। সেই জায়গা থেকে তাদের মধ্যে এক ধরনের সংরক্ষণশীলতা এসছে। কিন্তু পর্নোগ্রাফি কি করেছে বা কি করছে? অপশিক্ষা, যৌন জ্ঞান না থাকা আমাদের কাছে যেটা করেছে সেটি হচ্ছে যে আমাদের চিন্তা চেতনার স্তরকে যৌনতার যে প্রকৃত সত্য, সেই সত্য থেকে সরিয়ে দিয়ে বিকৃত যৌন কামনাগ্রস্ত মানসিক রোগীতে রূপায়িত করছে। আপনার সন্তান এই মুহূর্তে শুনছেন, আপনার বয়স যদি 55, 60 বছর হয়, আপনার যদি 2টো সন্তান থাকে, আপনি বিকৃত যৌনকামী, আমি নিশ্চিতভাবে কাগজে কলমে লিখে দিতে পারি। আপনার সন্তান সেও বিকৃত যৌনকামী হিসাবেই তৈরি হচ্ছে। যত সন্তান আমাদের বাংলাদেশে এই মুহূর্তে, যত প্রজন্ম বেঁচে আছে, যাদের বয়স 14 থেকে কম, তারা বাদে বাকি যারা আছে, আমার দাদা যদি বেঁচে থাকে 80 বছর, সেও একজন বিকৃত যৌনকামী চিন্তার মানুষ ছিলেন। আমার পিতা একজন বিকৃত যৌনকামী চিন্তার মানুষ ছিলেন। আমিও হয়তো প্রকৃতপক্ষে একজন বিকৃত যৌনকামী চিন্তার মানুষ। কারণ আমাদের এই পুরুষতান্ত্রিক শিক্ষা আমাদেরকে এই বিকৃত যৌনকামী চিন্তার কাঠামো দ্বারাই রূপায়িত করেছে। আর অপরদিকে নারীরা হয়েছে অবদমিত। নারীরা প্রকৃত তার নিজের বিষয়ে জানেনি। সে মনে করেছে তার স্বামী আসবে, তার দায়িত্ব হচ্ছে কিছু হোক না হোক নিচে শুয়ে থেকে 2 পা একটা উত্তরে একটা দক্ষিণে যতখানি প্রসারিত করে থাকা যায়, সে উপরে 1 মিনিট হাডুডু খেলে চলে যাবে, ঠিক আছে, ঘটনা শেষ। যাই হোক, মূল বক্তব্য হচ্ছে এইটাই, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে মূলত নারী পুরুষের শরীরবৃত্তীয় যৌনতার বিষয় সম্পর্কে উপলব্ধিগত জায়গা থেকে না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিকৃত মস্তিষ্কের একজন পুরুষ। এবং আপনার অধীনস্থ যারা থাকবে তারাও বিকৃত মস্তিষ্কের পুরুষ হিসাবেই রূপায়িত হবে। এবং এই বিকৃতি শেষ পর্যন্ত পুরুষ জাতির অবলুপ্তির মূল কারণ। এবং যার কারণে 46 লক্ষ বছর পরে পুরুষ বলে আর কাউকে পাওয়া যাবে না। আমাদের প্রকৃত যৌন জ্ঞান শিক্ষার দিকে যেতে হবে। এই মুহূর্তে যতজন পুরুষ শুনছেন, আপনার প্রথমে উচিত শিশুদের যৌন জ্ঞানের বই পড়ে আসেন। আমি 2টো বইয়ের নাম বলে দিচ্ছি, পড়ে আসেন। 4টা বইয়ের নাম বলে দিচ্ছি এখন। এই শিশুদের যৌন জ্ঞান যেটুকু দেওয়া দরকার সেটুকু যৌন জ্ঞান আপনার মধ্যে নাই। ক্লাস 6-এ, ক্লাস 7-এ আপনার বাচ্চাকে দেওয়া যে উচিত সেই বইটি আপনি এখন পড়েন। বইয়ের নাম হচ্ছে যৌন বিষয় সাধারণ জ্ঞান, বিদ্যুৎ মিত্র। 100 টাকা দাম, সেবা প্রকাশনী বা প্রজাপতি প্রকাশনীর পাবেন, পিডিএফও পাওয়া যায়। পড়েন বুঝে বুঝে। আপনি পড়েন রাবেয়া খাতুনের তুমি এখন বড় হচ্ছ,
মারা গেছেন রাবিয়া খাতুন কিছুদিন আগে, সাহিত্যিক ছিলেন, সেটি পড়েন। ওটা আপনার পড়া দরকার, আপনার সন্তানের পড়া দরকার নেই, আপনার আগে পড়া দরকার। আপনার মেশিন ঠিক করেন আগে, মস্তিষ্কের চিন্তার মেশিন। আপনি পড়েন, স্কুলে যা শেখানো হয় না, ভারতীয় পার্থসারথী চট্টোপাধ্যায়ের সম্ভবত বই, আপনি পড়েন, কলেজে যা শেখানো হয় না, আপনি পড়েন এবং আপনি চিন্তা করেন যে আপনার সাথে, আপনার শরীরবৃত্তীয় যৌন চাহিদার সাথে একজন নারীর শরীরবৃত্তীয় যৌন চাহিদার পার্থক্য কতটুকু। আমি এর আগেও আমার ব্যক্তিগত জীবনচারণের কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম যে আমার পার্টনারের সাথে আমার পূর্ব পরিচয় ছিল বিবাহ পূর্ব 4 বছরের, কিন্তু যখন আমরা বৈবাহিক সূত্রে দুই পরিবারের আলোচনার প্রেক্ষিতে একসাথে হলাম, সেই যে প্রথম দিনে তার বড় ভাবি আমাকে এসে বলছে যে আপনি তো সবই জানেন, আপনাকে আমি কি বলবো, আপনার তো অনেক বুদ্ধি, ও একেবারে ছোট মানুষ, ব্যাপারটা একটু দেখেন। আমি তখন তাকে বলেছিলাম যে এটা যে আপনি আমাকে বললেন, এটা বলেও তো প্রথমে আপনি আমাকে বললেন যে আপনি অনেক বুদ্ধিমান মানুষ, তারপরে এই কথা বললেন, এটা বলে তো আপনি আমাকে অপমানিত করলেন অনেকটা। তো সেটা না করে হাসি, মানে জাস্ট স্যাটায়ার করি, এটা না করলেও চলতো। তখন বলে আমি জানি। আমাদের প্রথম শারীরিক সম্পর্ক হয়েছে বিবাহের 28 দিন পর। কারণ যদি আমি চাইতাম, সেও এমন একটা পর্যায়ে ছিল, আমার পার্টনার একটা পর্যায়ে কেঁদে দিত যে তুমি জোর করো, তুমি জোর করো, আমি পারতেছি না, তুমি জোর করো। আমি বললাম যে না, তুমি নিতে পারবা না এটা। যতক্ষণ পর্যন্ত তুমি ভেতর থেকে প্রস্তুত না হচ্ছ, যতক্ষণ পর্যন্ত এই পেইন নেওয়ার, প্রথম তোমার পেইন হবে এক ধরনের, আমি যতই চেষ্টা করি তোমার পেইন হবে, কারণ ভীতি, সেই ভীতি থেকে তোমার পেইন হবে। এই পেইনটা তুমি ওভারকাম করার একটা জায়গা না করবা, ততক্ষণ পর্যন্ত সেটা করা অন্যায়, সেটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, এটা অন্য পুরুষ পারবে, আমি পারবো না। 28 দিন পর, এটা জীবনের সবচেয়ে বড় সিক্রেট, 28 দিন পর, বিবাহের 28 দিন পরে বলা যে আজকে আমি পারবো, আজকে আমি মেন্টালি, তুমি যদি আমাকে এখন হত্যাও করো, সেই হত্যার যে কষ্ট সেটাও আমি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক পারি কিনা। হ্যাঁ, তার মানে কি, মনোবৃত্তিক স্তরের প্রস্তুতি তৈরি হতে একজন নারীর 28 দিন লাগতে পারে ভাই। তার ভুজম প্রেমিকের সাথেও যদি তার বিবাহ হয়, ভুজম প্রেমিকের সাথেও যদি সে একসাথে যাওয়ার চিন্তা করে, আপনারা কলেজে পড়ছেন, আপনারা মনে করলেন যে লিভ টুগেদার করবো, আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা একসাথে থাকি, আর গেলেন, আর বিছানায় গিয়েই মনে করলেন যে ও তো রাজি হয়েই আছে, আমার পার্টনারও তো রাজি হয়ে গেছে, ও কোনো ব্যাপার না, এখনই আমি ঝাঁপায়া পড়ি, ও তো রাজি হয়েছে, বাবা, অতই আপনি বললেন আর সেটা হয়ে গেল। আপনারা দুজনেই দুজনকে চান, ফোনে ফোনে খুব ফোন সেক্স করছেন, ভিডিও চ্যাট করতেন, ভিডিও সেক্স করছেন, আর মনে করলেন বিছানায় যখন যাবেন সঙ্গে সঙ্গে সে আপনার জন্য একবারে প্রস্তুত হয়ে যাবে। বাবা, অত সোজা না, বাস্তবতা ভিন্ন। এই যে বাস্তবতা, প্রকৃত বাস্তবতা কি হতে পারে, কিভাবে করাও, মানে কিভাবে আমাদের এগোনো উচিত, কিভাবে প্রতিটি অ্যাসপেক্টে আমাদের কি কাজ করা উচিত, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই বিকৃত যৌনকামী হব। এবং এই বিকৃত যৌনকামও হচ্ছে নারীদের মধ্যে ধীরে ধীরে বিকশিত হচ্ছে। এই কারণে নারীরাও বুঝতেছে না যে আসলে তার সাথে কিভাবে কি সংগঠিত হওয়া উচিত, যার পেছনে একটা বড় দায় হচ্ছে আমাদের দেশের যৌন শিক্ষা না থাকা, এবং আরো একটা বড় দায় হচ্ছে যে স্বাভাবিক একজন মানুষের বা একটা শিশুর বা একটা কিশোরীর যে যৌন জ্ঞান, সেই যৌন জ্ঞানের ভুল জ্ঞান পর্নোগ্রাফি দেখে বা তার সমবয়স্ক কোনো মানুষের আলোচনার পরিপ্রেক্ষিতে আসা। লিটারেলি আমি বলি, যেটা বলে আমি শেষ করব, কেন এতক্ষণ এই কথা বললাম আমি জানি না, কেন আমার বলতে ইচ্ছা করলো আমি জানি না, লিটারালি বলি, আমাদের দেশের প্রতিটি মানুষের জীবনে অন্তত 6 থেকে 7 বার বুঝে এমন মানুষের কথা একেবারে বেদ বাক্য মনে করে, কোরআনের বাক্য মনে করেও গ্রহণ করা উচিত। সেটি কেমন, যে আপনার যখন জন্ম হবে তার আগে আপনার পিতামাতার উচিত, এইটা কিন্তু আপনার ক্ষেত্রেও হবে, পিতামাতার উচিত যে আমরা এখন সন্তান জন্ম দিব, আমাদের আসলে কিভাবে বিকশিত হওয়া উচিত, কি করা উচিত, আমাদের চিন্তা চেতনা কোন দিকে যাবে, সন্তান জন্ম দেওয়ার জন্য কি আমরা পিতামাতা হওয়ার জন্য কি প্রস্তুত, সেটার জন্য এক ধরনের সাপোর্টিং কাউন্সিলিং দরকার। আপনার সন্তান যখন জন্মলো, তারপরে সেই সন্তানকে কিভাবে লালন পালন করবেন, সেটার জন্য আপনাদের এক ধরনের সাপোর্টিং কাউন্সিলিং দরকার। অন্তত 3টা ক্ষেত্রে, বাচ্চার 1 থেকে 2 বছর, বাচ্চার 4 থেকে 7 বছর, তারপরে বাচ্চার 7 থেকে 13 বছর, এই সময়কালে একবার করে আপনাদের কাউন্সিলিং সেশনে যাওয়া দরকার। যদি সেটি নাও পারেন, বাচ্চা কিভাবে বড় করবেন যৌনতার জ্ঞান লাভের জন্য নিজে নিজে শিক্ষিত হওয়ার চেষ্টা করা দরকার। আপনার সন্তান যখন বড় হচ্ছে, তার মধ্যে যখন কৈশোর
কিশোরকাল, টিনেজ কাল, কিশোরী কাল পেরোচ্ছে, তখন তার আপনাদের বাইরে একজন কাউন্সিলর দরকার। কারণ সে আপনাকে নিজে বলতে পারে না। এর আগেও আমি আমার উদাহরণ দিয়েছি, আমার নিজের সন্তানকে দিয়ে উদাহরণ দিয়েছি। আমার সন্তান মানে আমি বাচ্চাদের পড়াতাম, বিলো 14 বাচ্চাদেরকে আমি পড়িয়েছি অনেকদিন। তারা জানে যে আমি বিশাল জ্ঞানী, তারা আমাকে মানে সেই জ্ঞানী বলে জানে, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আমরা দেখিনি, এরকম তারা মনে করে, বাবা বাবা বলে তারা আমাকে। সেরকম আমার পার্টনারকে বলতেছে যে মা আমার তো এই সমস্যা হচ্ছে, তা আমি কি করব। তা আমার পার্টনার এবং আমার অন্য অন্য বাচ্চারা তাকে বলে তুই বাবার সাথে কথা বল, বাবার চেয়ে এই বিষয়ে তো বেশি বোঝা মানুষ পৃথিবীতে নাই। এটা মানে সন্তানরা যেটা বলে যে বাবার চেয়ে এই বিষয়ে বেশি বোঝা মানুষ পৃথিবীতে নাই, তুই বাবার সাথে কথা বল। তখন বলছেন বাবার সাথে কথা বলবো, এইসব কথা বাবার সাথে বলা যায়? বাবার সাথে তো বলা যায় না। তখন আমাকে আমার পার্টনার বলতেছে যে আমিও ওকে বললাম তোমার সাথে কথা বলতে, ও তোমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। আমি বললাম স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, কারণ আমি তাকে একেবারে হাতে তালুতে বড় হতে দেখেছি, তার মাথার উপর আমি পিতা হিসাবে আছি, সে তো আমার সামনে বলতে পারবে না, বলে তার কি করবে। বললাম ঠিক আছে, ও যথেষ্ট সচ্ছল পরিবারের ছেলে, আমি তাহলে একজনকে রেফার করে দিচ্ছি, তার সাথে কথা বলবে। একজনকে রেফার করে দেওয়া হলো ঢাকায়, তার কাছে তিনি গেলেন, মানে সেই আমার সেই সন্তান গেলেন, দিয়ে 2 দিন 6 ঘন্টা কাউন্সিলিং সেশনে ছিলেন, পরপর 2 দিন, প্রথম দিন 3 ঘন্টা, তারপরে দিন 3 ঘন্টা, 6 ঘন্টা কাউন্সিলিং সেশনের জন্য 19,000 টাকা তার বিল করা হয়েছে। তারপরেও যেহেতু সে বড় পরিবারের সন্তান, তারপর আসার পরে কি রে কেমন লাগতেছে এখন, বাবা আমি এখন অনেক ভালো ফিল করতেছি। বললাম কেন, এই কত বিল দিয়েছিস? 19,000। তো তুই আমার কাছে আসলে তো তোর 1 টাকাও দেওয়া লাগতো না, তার দেওয়া তো লাগতোই না, তারপরে তুই আমার 2,000 টাকার পিজ্জা খেয়ে যেতি, উল্টো তো আমার ক্ষতি হতো। আর ওখানে 6 ঘন্টা আমি তো হয়তো তোর সকালে নিয়ে বসতাম, একবার রাত 9টার সময় ছাড়তাম, 12 ঘন্টা 14 ঘন্টা তোর সাথে বসে থাকতাম। বলে বাবা বোঝো না তোমার সাথে আমি কেমনে এইসব বলি। বললাম হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে দেখেন, আপনি যদি আপনার সন্তানকে শিক্ষিত করতে চান, তারপরেও আপনার সন্তান আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করবে, সে আপনাকে আর সবকিছু বলতে পারবে না, কারণ তার সক্রিয় একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, যে আইডেন্টিটির জায়গা থেকে সে আর আপনাকে তার সকল বিষয় শেয়ার করার যোগ্য হিসাবে মনে করবে না। এই জন্য তার সিক্রেট একজন মানুষ দরকার, যাকে সেগুলো বলতে পারে তার সমস্যার কথা, যেগুলো তার বন্ধু বান্ধব কাউকে এসে বলতে পারবে না। এই মনস্তত্ত্ব সবার রে ভাই, আপনি আপনার টিনেজ কাল দেখেন রে ভাই, এই কাল আপনিও পেরিয়ে এসছেন, আপনার সন্তানরাও এই কাল পেরোচ্ছে। তাহলে তাকে এমন একজন মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া দরকার, যে তার এই সময়ে মনোবৃত্তি স্তরে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনটাকে কিছুটাকে ট্র্যাকে নিয়ে আসতে দিতে পারবে, এবং তাকে প্রকৃত বলতে পারবে যে এইটা এইটা এইভাবে এইভাবে। এর জন্য কাউন্সিলিং দরকার একজন টিনেজ বয়সের বাচ্চাদের। আপনি প্রেম করা শুরু করবেন 18-19 বছর বয়সে, প্রেম করার যোগ্য হওয়ার জন্য আপনার জানা দরকার আসলে প্রেম কি, কিভাবে সংঘটিত হয়। আপনি বিয়ে করবেন, সেক্ষেত্রে আপনার জানা দরকার যে আপনার বিয়ে করা বা আপনি শারীরিক সম্পর্কের দিকে যাবেন, আপনি শারীরিক সম্পর্কের আগে জানা দরকার যে শারীরিক সম্পর্ক কিভাবে হয়। একজন নারীর বিশাল ক্ষমতা ভাই, সে বিশাল একজন সুপারম্যানকেও বিছানায় 1 মিনিটে মনস্তাত্ত্বিকভাবে অক্ষম বানিয়ে দিতে পারে। একজন নারীর একজন বিশাল ক্ষমতা, সে একজন অক্ষম পুরুষকেও বিছানায় সক্ষম বানিয়ে দিতে পারে। এগুলো সবই মেন্টাল বুস্টের কারণে হয়, সাপোর্টিং কারণে হয়। এবং আপনি যতই বড় শক্তিশালী রামায়ণ মহাভারতের গদাধার যুধিষ্ঠির হন না, যুধিষ্ঠির কি রামায়ণ মহাভারতের কি ঠিক কি বলি আমি, ভীম, ভীম হচ্ছে মহাভারতের, আর রামায়ণে হচ্ছে কি বলে হনুমান, রামায়ণের গদাধার হনুমান হন না কেন, বিছানায় যখন যাবেন প্রকৃত জ্ঞান নিয়ে যদি আপনি জ্ঞানায়িত না হন, ওই 1 মিনিটের খেল খতম করে দিতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তার মানে এখানেও আপনার জানা দরকার যে আসলে কিভাবে কি হওয়া উচিত, এবং এর সাথে আপনাকে প্রকৃত জ্ঞান জানা উচিত, এবং সেই প্রকৃত জ্ঞান বিস্তারের দিকে যাওয়া উচিত। যদি সেটি হয়, তাহলে হাজার পর্নোগ্রাফি দেখলেও সেটি আপনার মধ্যে মনস্তাত্ত্বিক বিকৃতি নিয়ে আসবে না। আমি বলি না আপনি পর্নোগ্রাফি দেখবেন না, দেখবেন, কেন দেখবেন না, দেখবেন। সেটি যেন আপনাদের মেন্টাল বুস্ট হিসাবে কাজ করে, কিন্তু সেটি যেন বিকৃতি হিসাবে কাজ না করে। আমি বলি না যে আপনি কাউকে পণ দেখতে বাধা দিবেন, আমি বলি না যে সেটি দেওয়া উচিত, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত বাস্তবায়িত সত্য তথ্যগুলো যদি একজন মানুষ জানে, তাহলে তার পক্ষে একটি মুভির কোনো ফ্যান্টাসি জগৎ দেখলে সেটাকে ফ্যান্টাসি হিসাবেই মেনে সে জানবে, কিন্তু সেগুলো যে বাস্তবে অ্যাপ্লিকেবল না, সেগুলো সে বুঝতে পারবে। যেমন আমি সুপারম্যান দেখেছি, আমি স্পাইডারম্যান দেখেছি, স্পাইডারম্যানের মতো অ্যাক্ট করা শুরু করেছি, কিন্তু সেইটি ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করিনি। কিন্তু পর্নোগ্রাফি যদি প্রকৃত যৌন জ্ঞানে না থাকা কোনো পুরুষ দেখে, কোনো নারী দেখে, সে সেটাকেই চূড়ান্ত জ্ঞান হিসেবে মনে করবে এবং ব্যক্তি জীবনে ব্যবহার করা শুরু করবে, যা তাকে একটি বিকৃত মানসিকতার ধর্ষকে রূপায়িত করবে, এবং যা তাকে এমন একজন নারীতে রূপায়িত করবে যে শেষ পর্যন্ত ওই ধর্ষণকাণ্ডের শিকার হয়ে মারা যাবে। আমাদের মুক্তি শেষ পর্যন্ত আমাদের জ্ঞানী, আমাদের চেষ্টায়, আমাদের উপলব্ধির জায়গায়। এই উপলব্ধিহীনতা সবার মধ্যে
সমানভাবেই আছে। আমাদের নতুন করে চিন্তা করা দরকার এবং সেই চিন্তাই হয়তো আমাদের মুক্তি দিতে পারে। এতক্ষণ অনেক স্ল্যাং বলেছি, অনেক বাজে কথা বলেছি, অনেক নারী স্বাধীনতা বিরোধী কথা বলেছি, নারী মুক্তি বিরোধী কথা বলেছি, একজন পুরুষতান্ত্রিক কথা বলেছি। ঠিক আছে, নিজে যেহেতু পুরুষ, একটু পুরুষতান্ত্রিক স্বাভাবিক, কিছু করার নাই, বলেছি। সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু একবার গভীর রাতে চিন্তা করে দেখবেন যে প্রজন্ম হিসেবে আপনি বিকশিত হয়েছেন এবং ভবিষ্যতে যে প্রজন্ম আপনি তৈরি করছেন, সেই প্রজন্ম তৈরি করার সত্যিকার অর্থে যোগ্যতাকে আপনি লাভ করেছেন। যদি না লাভ করেন, তাহলে কেন সন্তান জন্ম দিচ্ছেন যাকে আপনি সত্যিকার অর্থে প্রকৃত জ্ঞান দিতে পারবেন না? এর জন্য তো আপনার লজ্জা হওয়া উচিত। এক কাজ করেন, আয়নার সামনে দাঁড়ান, নিজের মুখে তো নিজে থুতু দেওয়া যায় না, নিজের আয়নার ছবিতে নিজেকে থুতু দিয়ে বলেন যে আমি মানুষ হতে পারিনি, আমাকে নতুন করে মানুষ হওয়া শেখা দরকার, আমি আমার পুরাতন মানুষটাকে থুতু দিলাম, আজকে থেকে আমি নতুন মানুষ হওয়ার চেষ্টা করব। যদি সেটি করতে পারেন তাহলে হয়তো পরিবর্তন সম্ভব, না হলে শেষ পর্যন্ত কিছু হবে না, আপনাদের দিয়ে কিছু হবে না, এ বিষয়ে নিশ্চিত থাকেন।